সন্ধ্যার ভায়োলিন পর্ব সংখ্যা 12 লেখনীতে বৃষ্টি ইসলাম। উত্তর দিয়ে যা। এই আবরার খান আব্রকে উপেক্ষা করার মতো স্পর্ধা এই পৃথিবীর কারণেই। আব্রর প্রথম স্পর্শে ওহুর সর্বাঙ্গ কেঁপে উঠল, হৃৎপিণ্ড থমকে গেল বোধহয় চন্দ্রবালার। তবেও ওহু নিঃসংকোচে প্রত্যুত্তর দিল, কিন্তু আমার আছে। আব্রর তো পুরোই থ মেরে গেল, অবাক বনে গেল ওহুর কথা শুনে। ভাবলো, আরে এই পিচ্ছি কি বলে। তখনই আব্র ওহুর হাত ছেড়ে দিল, আয়েশি ভঙ্গিতে পালঙ্কে আধশোয়া হয়ে শুলো, মাথা পেছনে দুহাত আড়াআড়িভাবে দিল, চাইলো ওহুর দিকে আওড়ালো। আচ্ছা বেশ, তাকা আমার দিকে। ওহু হালকা নড়ে চড়ে দাঁড়ালো। এবার সে ভয় পাচ্ছে কিছুটা, কেঁপে ওঠে, ফাঁকা উষ্ঠে আওড়ালো। আচ্ছা বেশ। কেন? আরে আমাকে উপেক্ষা করার মতো স্পর্ধা যেহেতু তোর আছে, তাহলে এই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বল দেখি, তোর সাহস কতটুকু আছে। সাইড টেবিল হতে আরেকটা সিগারেট হাতে নিল আব্র, ঠোঁট জোড়া দিয়ে চেপে ধরলো সিগারেট, লাইটার দিয়ে আগুন ধরালো, সঙ্গে বুনলো সংলাপ। ওর নাকে পুনরায় সিগারেটের বিশ্রী গন্ধ ভেসে আসলো। ওহু পেছনে ফিরে তাকালো, দেখলো আব্র আবার স্মোক করছে। আব্রকে সিগারেট খেতে দেখে ওহু বক্ষে অভিযোগ চেপে বসলো, ভীষণ অভিমানী জুড়েছে অন্তর্বৃক্ষে, তবে কোনো অধিকার এই অভিযোগ প্রকাশ করার নয়। ওহু দারুণ চুপ রইল, আব্রর দিকে দুর্বল চাহনি দিয়ে মুখ গোমরা করে নিল। কিরে এভাবে আবার তাকিয়ে আছিস কেন? তোর নজরও তো বেশি সুবিধা লাগছে না, হুটহাট করে রুমে ঢুকে পড়িস। ছেলে মানুষ দেখলে যেভাবে তাকিয়ে থাকিস, কাকা কাকি কি জানে নাকি? আমি জানিয়ে দিব নিজ দায়িত্বে। ওহু ভুরু জোড়া টেনে কুচকালো, সঙ্গে মেজাজটাও বিগড়ে গেল। কি অপমানটাই না করলো তাকে। আব্রর পানে পিটপিট করে চাইলো, চোয়াল জোড়া শক্ত করে হাঁক ছুড়ল। ও আচ্ছা, আপনি খালি গায়ে আমার সামনে ঘুরতে পারেন, আপনার শরম করে না? একটা মেয়ের সামনে উদাম শরীরে আসেন, আর আমার চোখ পড়লেই দোষ। এইটুকু বলেই ওহু মুখে হাত চেপে ধরল, সঙ্গে সঙ্গে একটা ভোঁদর কপাল চাপড়ে ভাবলো, আরে কি বললাম আমি এটা কিভাবে বললাম? লজ্জা লজ্জা। ওহুর চলে যাওয়া পরখ করে আব্র উচ্চস্বরে হেসে উঠল পালঙ্ক ছেড়ে। তবে ওহুর কাণ্ড দেখে আব্র মোটেও হাসছে না বোধ হয়। আজ অব্র উচ্চস্বরে হাসতে হাসতে আওড়ালো, এই আবরার খান আব্রর আসল পরিচয় যেদিন তুই জানতে পারবি, সেদিন তোর মস্তিষ্ক তোকে ধোকা দিবে। ওহু নিজের কক্ষে এসে একাধারে ভাবছে বসে ওহু, আর কপাল চাপড়াচ্ছে কি বলে ফেললো সে এটা। যদি অব্র ওহুকে সত্যি চর মেরে বসতো তাহলে কি হতো এখন? ভাগ্যিস দৌড়ে চলে এসেছে কথাটা বলে এক মুহূর্ত দেরি না করে। তবে হঠাৎই কিছু একটা ভেবে ওহুর অন্তঃকরণ নরম হয়ে আসলো, অভিমান জেগে ধরলো পাঁজরে। ওহুর বক্ষপিঞ্জরে কোথাও একটা ঝড় বয়ে যাচ্ছে, ওহু সেটা টের পাচ্ছে। ওহুর মুখ গোমর করে রয়, বিঘ্ন মনে পালঙ্কে জোরপূর্বক গা এলিয়ে দেয়। আব্র নিজেও বেলকুনিতে দাঁড়িয়ে আছে, হাতের দিকে বেশ খানিকটা বার চেয়েছিল এই অবধি। এই হাত দিয়ে অব্র ওহুর হাত টেনে ধরেছিল কি সময় আগে, ভাবা যায় এইটা। এমনকি আজ দুপুরেও ওহু আব্রর হাত স্পর্শ করেছিল। আব্রর মুঠ করে ধরলো আবারও, মাথার যন্ত্রণা করা শুরু করেছে। বেলকুনি ছেড়ে রুমে চলে আসলো পরক্ষণে। ভোর সকালে ওহুর তন্ডা ছুটে যায়। পূর্বের ন্যায় আজ ওহু ঘুম থেকে উঠে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। বেলকুনিতে দাঁড়িয়ে ভোর সকালের মৃদু মিষ্টি বাতাস উপভোগ করলো। প্রকৃতি ওহুকে আলিঙ্গন করে নিল কিছু সময়ের মধ্যে। বেশ কিছুক্ষণ পর ওহু রুম থেকে ফ্রেশ হয়ে নিল, অতঃপর একটা ওড়না পেঁচিয়ে নিল গায়ে। নিচতলায় পৌঁছাতেই দেখলো নতুন ডাইনিং টেবিলে বসানো হচ্ছে, তবে এবার কাচের নয় কাঠের টেবিলে বসানো হয়েছে। ওহু মহলের রন্ধনশালার দিকে এগিয়ে যায় চা বানানোর জন্য। ওপরে তাকালো আব্র রুমটার দিকে, একবার চোখ বুলিয়ে নিল। হয়তো আব্র ভাই এখনো ঘুম থেকে ওঠেনি। চা খেয়ে ওহু নিজের রুমে চলে এলো। 1 ঘন্টার মতো পরে নিল রুমে ফিরে।
বেশি সময় পড়তে পারলো না, কারণ খিদের পেট চুচু করছে। ওহো, রাতে তো খাওয়া হলোই না। আর পড়ার বইগুলো সাজিয়ে রাখলো স্টাডি টেবিলে। নিচতলায় চলে গেল তৎক্ষণাৎ। সবাইকে রেখে ওহু আজ একাই নাস্তা করে ওপরে চলে আসলো। ওহু অনুভব করতে পারছে তার মনে ভীষণ অভিমান বাসা বেঁধেছে কাল রাত থেকে, যার দরুন কেমন একা একা ফিল করছে। ওহু আজ মহলে বেশি সময় না কাটিয়ে চলে গেল তাড়াতাড়ি ভার্সিটিতে যাওয়ার পথে ওহুর হঠাৎ করে প্রশ্ন বাঁধল মনে, আব্র ভাইয়া তো ডান হাতে আঘাত পেয়েছে, তাহলে উনি খাবেন কিভাবে? পরক্ষণে ভেবে ঠোঁট উল্টালো, ধুর, উনার খাবার খেয়ে লাভ আছে নাকি? সিগারেট খেয়েই তো কোল পায় না। আজ ভার্সিটিতে ওহুর দিকে সবাই আর চোখে তাকালো। ওহু বিষয়টা নৈশব্দে পরখ করলো। পাছে আর কি না জানি বলা বলি করছে। ওহু বুঝতে পারলো কালকের ঘটনার জন্য সবাই তাকে এইভাবে দেখছে। আজ পারু ক্লাসে আসেনি, তাই ওহু অন্য ক্লাসমেট জোহা সোমার সাথে আড্ডা বসালো ক্লাসে। ওহুর ভার্সিটির ক্লাস শেষ হতেই মহলে ফিরে আসলো। তারপর রেস্ট নিয়ে দুপুরের খাবার খেতে ডাইনিংয়ে চলে গেল। ওহু ভেবেছিল আব্র হয়তো খেতে আসবে না, কিন্তু না, আজ ওহু নিজে নিজে খেয়ে কোচিংয়ে চলে গেল। কোচিংয়ে পৌঁছাতে দেখলো পারু এসেছে। প্রশ্ন ছুড়ে দিল তৎক্ষণাৎ, কিরে আজ ভার্সিটি আসলি না কেন? পারু চুইংগাম চিবাতে চিবাতে জবাব করলো, বাড়িতে মেহমান এসেছিল আজ, বড় মামা এসেছে। ও আচ্ছা। পুরো পরক্ষণে উক্তি ঘষল। কি অবস্থাটা না করলো ওই ছেলেটাগুলো। আব্র ভাইয়া না রে, আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ওহু তিশার কথা শুনে ভুরু কুচকালো, জবাবে করলো ঠোঁট উল্টিয়ে, ঠিক আছে, আরও পেটানো দরকার ছিল, তুই তো ছুটি নিয়েই আনলি। জানিস ভার্সিটির কিছু আপুরা অব্র ভাইয়াকে দেখে ক্রাশ খাইছে, ওনার স্টাইল দেখে নাকি ফিদা হয়ে গেছে তারা। তুই চলে যাওয়ার পরপরই কাল সবাই বলা বলি করছিল, তুই চল। ওহু চল চিপলো, গম্ভীর কণ্ঠে আহড়ালো, তো আমি কি করব? না কিছু না। আচ্ছা শোন, কাল কিন্তু আমার বার্থডে, সন্ধ্যা 7টায় পার্টি অ্যারেঞ্জ করেছি সবাই মিলে, তোকে কিন্তু মাস্ট আসতেই হবে। ওহু মাথা দোলালো, আচ্ছা চলে আসবো, কিন্তু কোন গিফট আনতে পারবো না বলেই অন্তরালে হাসলো। ওহু কোচিং শেষে মহলে ফিরে আসলো। সন্ধ্যার দিকে তানা মিস ফোন করে বলল তিনি নাকি আজ ওহুকে পড়াতে আসবেন না। ওহু শুনে মহা খুশি। নাচতে নাচতে গিয়ে ড্রয়িং রুমে বসলো নিহা শিফার সাথে আড্ডা দিতে। ওহু নিচতলায় পৌঁছে দেখলো সেখানে অলরেডি আব্র আগে থেকেই পৌঁছে গেছে। আব্রকে দেখে ওহু মনে মনে আওড়ালো, যাকে হন্যে হয়ে খোঁজে আমার মন, সে এখানে বসে আছে। কিছুটা অভিযোগ করবে জমিয়ে রাখলো। ভাবলো আজ অব্র ভাইকে পুরোটা অ্যাভয়েড করে চলবে। ওহুকে খেয়াল করে শিফা বলে উঠল আকস্মিক, কিরে আজ তানা মিস আসবে না তোকে পড়াতে? না, ওনার নাকি আজ কি জরুরি কাজ আছে, তাই কল দিয়ে বলে দিল আজ আসতে পারবে না। তাহলে তো ভালোই হলো, আমরা সবাই মিলে এখানে আছি, চল সবাই মিলে একটা গেম খেলি। কি গেম শিফা আপু? ট্রুথ অ্যান্ড ডিয়ার। অব্র ভাই আপনি আমাদের সাথে গেমটা খেলবেন? ওহু অব্রর ব্যাপারে কিছু বলল না, অব্রর দিকে তাকালো না। অব্র কিছু সময় ভেবে মৃদু স্বরে আওড়ালো, ঠিক আছে চল তাহলে। নিহা হাঁক ছুড়ল ভুরু কোচকে, কিন্তু কি দিয়ে খেলবো? শিফা আশেপাশে চোখ বোলালো, কোনো প্রকার বস্তু চিহ্নিত করতেই দৃষ্টি রুদ্ধ করে বলল, ওই বোতলটা দিয়ে খেলবো। নিহা গিয়ে টিভি ট্রলির কাছ থেকে বোতলটা নিয়ে আসলো। ট্রুথ দেয়ার খেলা শুরু হলো। খেলা শুরুতেই বোতলটা নিহার দিকে আসলো। নিহাকে প্রশ্ন করলো শিফা মুখ বাঁকিয়ে, এখন অবধি আমার ব্যাগ থেকে কত টাকা চুরি করেছিস? উপস্থিত সকলেই শিফার প্রশ্ন শুনে হেসে দিল, এমনকি আব্র নিজেও। ওহু আব্রর হাসি দেখে মুগ্ধ নয়নে চাইলো, তারপরে বিষমল দৃষ্টি রুদ্র করতে বাধ্য হলো। এই প্রথম সে আব্রর হাসি দেখলো। ওহু মনে মনে আওড়াতে থাকলো, এই ছেলেটাকে হাসিতে কত সুন্দর লাগে, অথচ সে সবসময় মুখ গোমরা করে রাখে। আজও আকস্মিক আব্রর ওহুর দিকে তাকালো, দেখলো ওহু তার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই নিজের দৃষ্টি সংযত করলো দুজনেই। ওহু একটু নড়ে বসলো, সাথে সাথে কয়েকটা ঢোকো গিলল। সবাই শিফার কথা শুনে হেসে দিল। নিহা মুখ গোমট করে বসে রইল। একের পর এক ওহুর সময় আসলো। ওহু ট্রুথ বেছে নিল। ওহুকে প্রশ্ন করলো, শিফা তুই তো আমাদের বংশের নাকি সবচেয়ে সুন্দরী মেয়ে, আমরা এটা মানি, তো তোর এই সুন্দর জীবনে কি কোনো ছেলে এসেছিল নাকি কখনো?
যাকে দেখে তুই দেওয়ানা হয়ে গিয়েছিলি কখনো। এটা বলে শিফা আর নিহা হেসে উঠল, কিন্তু আব্রু হাসলো না। ওহু দ্বিধায় পড়ে গেল। দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করবে শিফা বুঝতে পারেনি। ওহু তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে, কি রে, কি হলো, উত্তর দে, কি ভাবছিস? আব্রুর কথা শুনে ওহু হকচকিয়ে গেল। স্পষ্ট বর্ণে আওড়ালো, আসলে হ্যাঁ, আসলে না, এরকম কেউ নেই। ও আচ্ছা। পরবর্তী দফায় আব্রুর পালা আসলো। আব্রুর ডেয়ার বেছে নিল। ওহু বাদে সবাই বায়না ধরলো অব্রকে গান গাইতে হবে। উপস্থিত সকলে কম বেশ আবেগ আপ্লুত হয়ে, ছোটবেলা থেকে দারুণ গান গাইতে পারে সে, ভায়োলিনের সুর তুলতে পারে খুব গহীন থেকে। আব্রু রাজি হলো। তারপর আব্রু নিজে উঠে গিয়ে রুম থেকে ভায়োলিন নিয়ে আসলো। অতঃপর সন্ধ্যার ভায়োলিন বাজাতে খালি গলায় সন্ধ্যার তীরে গাইতে থাকলো। মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না। মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না। তবে কেমন করে চিনবে এই আমাকে, তবে চিনবে কেমন করে এই আমাকে। মেয়ে তুমি ঝড় কি বোঝো, বোঝো না। মেয়ে তুমি কি রাত বোঝো, বোঝো না। তবে কেমন করে বুঝবে এই আমাকে, তবে কেমন করে চিনবে এই আমাকে। মেয়ে তুমি কি পথ চেনো, চেনো না। মেয়ে তুমি কি পথিক চেনো, চেনো না। তবে খুঁজবে কেমন করেই আমাকে, তবে চিনবে কেমন করেই আমাকে। গানের প্রতিটি পর্বের অক্ষর যেন উদ্দেশ্য করে গাইছে আব্র। আচ্ছা, আব্র যাকে উদ্দেশ্য করে গাইছে সে বুঝতে পারছে কি আদৌ এই ভায়োলিনের ওঠা বিষাদময় সুর, তার কণ্ঠে ভেসে ওঠা চাপা কণ্ঠের আর্তনাদ। এই গানের প্রতিটি অক্ষর যেন কাউকে উদ্দেশ্য করে গাইছিল আব্র, একান্ত কারোর জন্য সুরালো এক গানের বার্তা, গানের প্রতিটি অক্ষর জুড়ে। কিন্তু সেই কেউ কি আদৌ বুঝতে পেরেছে যে তার গানের উদ্দেশ্য তাকে করে গাওয়া, নাকি সে বুঝলো না? ওহুর মন ছিল অন্যদিকে। গানের কথার চেয়ে অধিক মুগ্ধতা ছড়াচ্ছিল অব্র। ওহু তো সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়েছিল। কে জানে সে কি ভাবছে। অতীতের কোনো সুরের খণ্ডস্মৃতি জাগে তুলেছে বোধহয়। ওহুর বুকের গভীরে কান পাতলে শোনা যেত সেই ধ্বনি। ওহুর মস্তিষ্ক দ্বিধাগ্রস্ত সেই দৃঢ়ভাবে। এই সুর সে কখনো শোনেনি, এই ধ্বনি তার অপরিচিত। গান সে সবাই করতালি দেয়, ওহুও দেয়, সবাই মুগ্ধ গানের প্রশংসা করে ওহু ছাড়া। সে কিভাবে করবে? তার হৃদয় তো গান নয়, বন্দী হয়েছিল অব্রর বাজানো ভায়োলিনে। সে মুগ্ধ হয়ে চেয়েছিল এক ভিন্ন জগতে, অথচ তার সেই প্রকাশ করতে পারেনি কারো কাছে। সন্ধ্যা গড়িয়ে গেলে খেলার সমাপ্তি ঘটে, সবাই যার যার ঘরে ফিরে যায়, কিন্তু ওহু যায় না। সে বসে থাকে ড্রয়িং রুমে, ফোনে চোখ বুজে। কিছু সময় পর আব্র নিজের রুম থেকে বেরিয়ে নিচে আসে। মহলের বাইরে যেতে আলিনা খান অবাক হয়ে প্রশ্ন করে, কিরে আব্র, কোথায় যাচ্ছিস? আব্র মৃদু স্বরে আওড়ালো, এই তো আম্মা, এখনই চলে আসবো, যাচ্ছি এইখানে, আবারও একটু পরেই ফিরে আসব। আব্রর জবাব সংক্ষিপ্ত। ওহু দেখছিল আব্রকে বাহিরে যেতে, কিন্তু কিছুই বলেনি। আর কিছুক্ষণ পরে আব্র ফিরেও আসে। রাতের খাবার শেষ করে সবাই যার যার মতো ঘরে চলে যায়। ওহু নিজের ঘরে ফিরে গিয়ে পালঙ্কে গা এলিয়ে দেয়। চোখ বন্ধ করলেই যেন বুকে বেজে ওঠে সেই ভায়োলিনের সুর, চেনা অথচ অচেনা। ওহুর মনে পড়ে সেই সুরে লুকিয়ে আছে অজানা গল্প, যা লেখা হয়নি, হয়তো অপেক্ষা, তবে ঠিক তার জন্য। রাত পেরিয়ে ভোর। ভোরের নিয়ন আলো চোখে পড়তে ওহুর ঘুম ভেঙে গেল। আজ তার দৃঢ় সংকল্প, মর্নিং ওয়ার্ক মিস করা চলবে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শিফার হাত ধরে বেরিয়ে পড়ল রাস্তার ধারে হালকা বাতাসের পরশ নিতে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ ওহুর মনে এলো আব্রু ভাইয়ের পিঠে সেই ট্যাটুর কথা। কি অপূর্ব ছিল দৃষ্টিনন্দন। মুহূর্তেই নিজেকে চমকে ধরল ওহু। মাথায় হালকা একটা চাটি মেরে আওড়ালো, কিরকম তুই দুষ্টু হয়েছিস রে ওহুছি, নিজে লজ্জা করে না? নিজে নিজে হেসে দিল ওহু। মর্নিং ওয়ার্ক শেষে এলো মহলে। সকলের নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্যে যাতেই দিনটা যেন বিবর্ণ হলো। পড়ুয়াজ ভার্সিটিতে আসেনি। গোটা রাস্তাটা অনুকরণ নির্জনতায় কেটে গেল তার।
দিন শেষে মহলে ফেরার আগেই ওহু গেল মার্কেটে। পুরো জন্মদিন উপলক্ষে কিছু স্পেশাল গিফট কেনা চাই। ঘুরতে ঘুরতে একটা হেলমেট শপের সামনে এসে দাঁড়ালো। চোখ আটকে যায় আব্র ভাই দাঁড়িয়ে আছে, হেলমেট ট্রাই করছে আয়নার সামনে দাঁড়িয়ে। আব্রুকে দেখে থমকে যায় ওহু, চুপচাপ দেখতে থাকে। আব্রও দেখে ফেলে আয়নায় ওহুর প্রতিচ্ছবি। পেছনে তাকিয়ে অবাক, কোথাও কেউ নেই। ততক্ষণে ওহু অদৃশ্য বুদ্ধিমতির মতো পালিয়ে গেছে। দূরে গিয়ে হাঁপাতে হাঁপাতে কণ্ঠস্বর দীর্ঘ করে আওড়ালো, যাক বাবা, বেঁচে ফিরলাম। কে জানে কি হতো। ওহু তবুও গিফট কেনা ছাড়লো না। একটা দারুণ ওয়াচ আর পারফিউম সযত্নে র্যাপিং করে নিয়ে ফিরে এলো পুনরায় মহলে। নিজের রুমে বসে ভাবতে থাকে, অব্র ভাইয়া সামনে আর যাওয়া যাবে না। দুদিন পর ভুলে যাবে নিশ্চয়ই, যদি আমাকে দেখেও থাকে। দুপুরে একটা লাঞ্চ সেরে কোচিংয়ে যায় ওহু। ফিরে এসে দেখে ড্রয়িং রুমে বসে আছে আব্র। আহত চোখে ওহুকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল। আব্র কিছু বলেনি, শুধু চুপি চুপি তাকিয়েছিল তার ওই দিকে। চোখে হাজারো প্রশ্নবোধক, অথচ উত্তর নেই কোথাও। রাতে পার্টির জন্য পুরো জন্মদিনে বেরোলো ওহু। হালকা সাজ, পিঙ্ক থ্রি পিস আর মানানসই ওড়না। নিচে নামার সময় আব্রকে আর ড্রয়িং রুমে বসে পেল না। আম্মিজানের কাছ থেকে বিদায় নিয়ে বেরোলো। সময় উড়ে গেল, রাত 10:30 পেরিয়ে গেল। অথচ ওহু এখনো ফেরেনি, ফোনও ধরছে না। ড্রয়িং রুমে চিন্তিত মুখে বসে আছে ওহুর আম্মিজান। ঠিক তখনই অব্র ফিরল বাগান থেকে হাঁটতে হাঁটতে। আব্র ভুরু কোচকালো, তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো, কাকি এত রাত এখানে বসে আছেন, ঘুমাতে যাননি? ওহুর আম্মিজানের গলার স্বর নেতিয়ে আসলো, আওড়ালো, ওহু এখনো ফেরেনি, ফোনও ধরছে না, চিন্তা লাগছে। আব্র থমকে দাঁড়ালো, চোখ আগুনে লাল লাভা জ্বলে উঠল। পরক্ষণে দ্রুত হাঁক ছাড়লো। কোথায় গিয়েছে ওহু? পারোদের বাড়ি। পারুর জন্মদিন ছিল আজ। অব্র এই সংলাপ শুনে এক মুহূর্ত দেরি করতে পারল না। অফ হোয়াইট রঙের টি শার্টটা পরনেই বেরিয়ে পড়লো। 20 মিনিটের পথ 12 মিনিটে উড়ে পৌঁছে গেল পারুদের বাড়ি। আব্র পারুদের বাড়িতে ঢোকে, তখনই নজর কাড়ে পারুর বাবা। এগিয়ে আসে সান্নিধ্যে। তিনি অবাক, আওড়ান, আব্র বাবা হঠাৎ? আব্র পিছু ফেরে ম্লান এসে আওড়ায়, আসসালামু আলাইকুম আঙ্কেল, ওহুকে নিতে এসেছি। কোথায় ও? জবাব আসেও ছাদে। আব্র ছাদে উঠল তৎক্ষণাৎ। ছাদে পেল ছোট পার্টি চলছে ছাদে। কেক কাটা হয়ে গেছে, বন্ধু বান্ধব মেতে আছে আড্ডায়, তবে বেশি মানুষজন নেই। আব্র রেলিং ধরে দাঁড়িয়ে দেখলো ওহুকে এক কোণে দাঁড়িয়ে হাসিতে মেতে আছে। তখন ওই পারুর নজর পড়লো আব্রর ওপর। পারু চমকায়, আওড়ায় দ্রুত, এই ওহু দেখ, আব্র ভাই এসেছে। আব্র নাম শুনে পেছনে তাকায় ওহু, দেখলো আব্র এগিয়ে আসছে তার ওই দিকে, চোখ দুটো রক্তিম। ওহু দ্রুত এগিয়ে এলো, বলি ওড়ালো কেঁপে যাওয়া কণ্ঠে, আব্র ভাই আপনি এখানে? খুশি হসনি? চল। আব্র ভাই একটু দাঁড়ান। আর কিছু বলার আগে আব্র তার হাত টেনে বের করে নিয়ে এলো ছাদ হতে। পাটির সব চোখ যেন এক বিন্দুতে আটকে গেল। ওহু ব্যথাতুর বাক্যে সংলাপ করলো, আব্র ভাই হাত ছাড়ুন, আমি যাচ্ছি। কিন্তু আব্র শোনে না। গাড়িতে বসিয়ে দিল ওহুকে, দরজা বন্ধ করে। চোখ লাল রঙের বিদ্রতা। গাড়ি ফুল স্পিডে চলছে। ওহু শুধু সংলাপ করছে, ভাইয়া কি হয়েছে আপনার? একটু আস্তে ড্রাইভ করেন। আর সকলের সামনে এভাবে নিয়ে আসার কি দরকার ছিল? আমি তো শুধু। বাক্য শেষ হওয়ার আগে গাড়ি থেমে গেল। এক চর বাজরের মতো নেমে আসলো অহুর গালে। আব্র ঝাঁঝালো কণ্ঠস্বরে আওড়ালো, খান বংশের মেয়েরা এত রাতে বাইরে থাকে না, বুঝলি? মুহূর্তেই ওহুর চোখে জল ভর করলো, মুখে অবাক, বিস্ময়, ঠোঁট দুটো থরথর করে কেঁপে উঠল, ললাটে তীক্ষ্ণ ভাঁজ সহ। ওহু চর খেয়ে গালে হাত রাখলো নিস্পৃহতার সাথে। চোখে বার নিষ্পাপ দৃষ্টি ছুড়ে দিল আব্রর দিকে। ওহু কিছু বলল না, গালে হাত রেখে গাড়ির জানালার দিকে চেয়ে রইল। কান্নার শব্দে পরিবেশ বিগড়ে দিল না সে। তবে আব্র ভাইয়ের আঘাতে হৃদয় যেন কাপার মতোই ব্যথা জমেছে বোধহয়। আব্র চোখ রক্তিম, ক্ষোভে কায়া এখনো স্পষ্ট, কিন্তু শান্ত কোনো প্রতিচ্ছবি নেই। লক্ষ্য করলো ওহু সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। চোখের কোণে অশ্রুবিন্দু জেগে আছে, তবে গড়িয়ে পড়ছে না। তা বোধহয় আজ নিজেও থামিয়ে রেখেছে। গাড়ি থামলো খানমহলে।
আজ অব্র গাড়ি থেকে নামলো প্রথমে। অহু চুপি চুপি তার পেছন পেছন। হঠাৎ অব্র পেছন থেকে ভেসে এলো কোমল কণ্ঠ, অব্র ভাইয়া, আপনার হাতে ব্যথা লাগেনি তো চড় মারার জন্য? অব্র দাঁড়িয়ে পড়লো, দ্রুত পিছনে ফিরে তাকালো। অহুর হঠাৎ চাহনিতে তাকিয়ে আছে তার দিকে প্রশ্নবিদ্ধ চোখে। উষ্ঠে এক অস্পষ্ট হাসি রেখা, শুভ্র গালে হাতের আভা কোমল আলোয় ছলছল করছে। চোখে তারাই যেন হাজারো অব্যক্ত অনুভূতি ঝিকিমিকি করছে। অব্রকে প্রশ্নবিদ্ধ করেছে ছলছল আখি যুগল। অব্রর বুকের ভেতর হাহাকার উঠল। এই দৃষ্টি তাকে ভেঙে ফেলতে চাইছে। অব্রর বক্ষে কিঞ্চিৎ ব্যথা অনুভব করলো। নিজেকে সংযত করে আওড়ালো, না কিছু হয়নি আমার, ভেতরে যা, কাকি তোর জন্য অপেক্ষা করছে সেই কখন থেকে। ও কোনো বাক্য বুনল না আর শব্দহীন পায়ে খানমহলের ভেতরে ঢুকলো। আব্র দাঁড়িয়ে রইল চোখ বুজে। গাড়িতে হেলান দিয়ে পকেট থেকে খুঁজে নিল সিগারেট, নেই। হঠাৎ এক ঝাঁঝালো অভিব্যক্তি গাড়িতে লাথি দিয়ে বলল, ড্যাম ইট। তারপর দ্রুত পা ফেলে মহলের ভেতর ঢুকলো। চারপাশ নিস্তব্ধতা, অহু নেই, অহুর আমি যেন নেই। মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। আব্র পা বাড়িয়ে নিজের রুমে চলে গেল তৎক্ষণাৎ। রাত ৩টা ১২। ঘুম নেই আব্রর চোখে। চোখ বন্ধ করলে অহুর শীতল দৃষ্টি ছলছল চাহনি ভেসে উঠছে। মনে পড়ে যায় সেই প্রশ্ন, ভাইয়া আপনি কি ব্যথা পেয়েছেন? আব্রর মন ছটফট করতে লাগলো একটা অদ্ভুত টানে। তাকে অহুর দিকে টেনে নিয়ে গেল। হাতে থাকা সিগারেটের প্যাকেটটা টেবিলের ওপর রেখে সে পা বাড়ালো অহুর শয়নকক্ষের দিকে। দরজা খোলা। খানমহলের অধিকাংশ রুমের দরজা খোলা থাকে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা হয়। অহুর কক্ষে ঢুকেই আব্র থমকে গেল। ডিম লাইটের মৃদু আলোয় অহুর রুম এক স্বপ্নপুরীর প্রতিচ্ছবি দেখালো। দেওয়ালে দেওয়ালে পেন্টিং, বুকশেলফে উপন্যাস ও গল্পের ভান্ডার, ছোট ছোট পুতুলে সাজানো খাট, টেবিল আর সোফা। পালঙ্কের এক পাশে অহু, এক পাশে টেডি। ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে তার ললাটে। গালে ললাটের ছাপ হালকা হলেও বিদ্যমান। চোখ বন্ধ, ঘুমে বিভোর। আব্র চুপচাপ এগিয়ে গেল সেই চন্দ্রবালার সান্নিধ্যে। ডিমালয় অহুর মুখ যেন শুভ্র জ্যোৎস্না ভেসে যাচ্ছে। উষ্ঠ কোমল রেখা দেখা গেল। আব্র আকৃষ্ট করছে বারবার। বুকে ভীষণ ধ্বনি উঠছে ব্যথিত, কিন্তু নিজেকে টেনে আনলো আব্র। চোখ নামিয়ে নিল অহুর প্রতিচ্ছবি হতে। তারপর বুলি ছুড়ল, অহু আমি ব্যথা পেয়েছি, তবে হাতে নয়। আজ থেকে ৮ বছর আগে তুই যে জায়গায় ছিলি সেইখানে। ব্যথা পুরনো এবং তাই অনেক গভীর। আর ওষুধ হয়তো কোথাও নেই, হয়তো সেরে গিয়ে উঠবে একদিন, কিন্তু দাগ রয়ে যাবে চিরদিন। তুই যদি আমাকে ভুলেও না যেতেও পারতি অহু। কিন্তু ঘুমন্ত অহু কিছুই শুনল না সেসব, কোনো প্রত্যুত্তর করল না আব্রর প্রশ্নের। আব্র ধীরে ধীরে পেছন ফিরে দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে আসে ক্ষণিকেই। এই প্রথম বহুদিন পর সে একটু হালকা বোধ করলো। সিগারেট হাতে নিয়েও আর ধরালো না। হঠাৎ নিজেকে নিজে থেকে হেসে উঠল। তারপর ড্রয়ার খুলে একটা ট্যাবলেট বের করলো। স্লিপিং পিল খেয়ে পালঙ্কে গা এলিয়ে দিল। অবশেষে ঘুমে চোখে ভিড় করলো তার। সকালে অহুর ঘুম ভাঙল। ঘুম থেকে উঠেই গালে হাত রাখলো। না, লালচে ভাব নেই আর, তবে বাম কানে এখনো একটা ভারী অনুভূতি রয়ে গেছে। সে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে একটা ঠান্ডা দীর্ঘশ্বাস ছাড়লো। আব্র ভাই যদি সত্যি হাতে সাধারণ শক্তি নিয়ে মারতো, তাহলে আজ কি হয়তো। দুটো একটা দাঁত হারাতে বেলকনিতে গিয়ে দাঁড়ালো সে। প্রকৃতির সঙ্গে নীরব সংলাপ শুরু করলো। মনের মাঝে একটা অভিযোগ, তবে সেই উচ্চারিত না। তারপর ফ্রেশ হয়ে নেমে গেল খানমহলের বাগানে একটু হাঁটতে। তখনই দেখলো একজন মহিলা প্রবেশ করছে মহলে। কৌতূহল বিষত এগিয়ে গেল। আলিনা খান মহিলাটাকে বসতে দিয়ে চা বানাতে গেলেন। চা বানিয়ে নিয়ে আসতেই তৎক্ষণাৎ হুকে দেখতে পেল আলিনা খান। হাঁক ছুড়লেন, ওহো উনি ডক্টর সাহেরা। আব্রর হাতে ড্রেসিং করতে এসেছে। তুই তো ওপরেই যাচ্ছিস, একবার দেখে হয়তো ঘুম থেকে উঠেছে কিনা, না উঠলে ডেকে দিস। সাহেরা চা খেয়ে ওপরে আসছে। ওহুর মুখে কোনো উত্তর নেই। আতঙ্কে বক্ষপিঞ্জর কেঁপে উঠল। তৎক্ষণাৎ গালে হাত দিয়ে আওড়ালো, আচ্ছা কাকিয়া যাচ্ছি। সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় ওহু। বারবার পেছে ফিরে তাকায় সেই ডাক্তারের দিকে। মনে হয় বয়স খুব বেশি নয়, হয়তো 25 কি 26, তবে চেহারার এক প্রশস্ত সৌন্দর্য
বিদ্যমান মেয়েটির। অহু হালকা হাসে। ভাবতে ভাবতে আব্রু রুমের দরজায় পৌঁছায়। মনে মনে প্রার্থনা করলো, আল্লাহ এবারের মতো আব্রু ভাইয়াকে খালি গায়ে যেন না পাই। চোখ বন্ধ করে ধীরে ধীরে দরজা খুললো। চোখ মেলে ধীরে ধীরে তাকালো। ওর দৃষ্টি রুদ্র হলো আব্রু ভাইয়ের প্রতিছবির পানে। অব্র এখন খালি গায়ে উপুর হয়ে শুয়ে আছে। সকলের নিয়ন আলো তার পিঠে ট্যাটুকে যেন জীবন্ত করে তুলেছে। ওহু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আব্র সুঠাম পিঠে জুড়ে আঁকা কালো ট্যাটু রেখা। ওহু এগিয়ে এসে তাকায়। আব্রর শরীর থেকে ভেসে আসা সিগারেটের গন্ধে সে কিছুটা বিরক্ত, তবুও চোখ সরাতে পারছে না। অনিচ্ছা সত্ত্বেও বেসামাল নয়নে শুধু তাকিয়ে থাকে। মনের গভীরে যে এক ধরনের মোহ অনুভব করছে। মুখ ফসকে বেরিয়ে এলো, হায় রে মে তো মার গায়া সনম। পর মুহূর্তে নিজের কপালে একটা টোকা মেরে নিজেকে সামলায় সে। অন্তরালে লুকায়িত এক গহীনে, ওহু ভুলে গেলি এই লোক তোকে কাল মেরেছে, তোর গালে চর মেরেছিল। এখন যা কাজ করতে এসেছি সেটা করে দ্রুত কেটে পড়। ওহু নিজের মন শক্ত করলো। ডাকতে লাগলো অগাধারে, অব্র ভাইয়া শুনছেন? এই যে আব্র ভাই, এই যে শুনছেন? এই ট্যাটুওয়ালা হতচ্ছাড়া। কিন্তু না, অব্র নিথর দেহে কোনো সাড়া নেই। যেন ঘুম নয়, এক ঘর নিদ্রায় আচ্ছন্ন সে। পরক্ষণে ডাক্তার আসার কথা মনে পড়তে ওহু চিন্তিত হয়ে পড়ে। একটু দ্বিধা নিয়ে আব্রর বাহুতে হালকা ধাক্কা দিল। স্পর্শে কিছুটা অভিজ্ঞতা। ওহু শরীর কেঁপে উঠল। হাঁক ছুঁইল তিরিক্ষি মেজাজ দেখিয়ে, এই আব্র ভাইয়া, ডাক্তার এসেছে, উঠুন তো। কোনো সাড়া আসলো না। এবার ওহু কিচিত রেগে গেল। পাশের টেবিল থেকে পানি এনে ছিটকে দিল আব্রর মুখে। তবু কোনো প্রতিক্রিয়া নেই তার। বোধহয় শত শত শব্দ আর ছোঁয়া এই ঘুমন্ত শরীরে ঘোর কাটাতে অক্ষম। অব্র কিভাবে ঘুম কাটাতে হবে তা সে জানে না। আব্র তো কিছু ঘন্টা আগেই স্লিপিং পিল খেয়ে নিদ্রায় যাপন করেছে। সেটা তো ওহুর অজানা। তৎক্ষণাৎ ওহুর মাথায় একটি খুনসুটি ভর করলো। ওহু নিজে অব্রর একটি টি শার্ট পরিয়ে দিয়ে ভাবলো। নিজে পাশে খুঁজে পেল একটি ছাই রঙের হাফ হাতা টি শার্ট। ওহুর চটজলদি টি শার্ট পরানোর জন্য অব্রকে খুব কষ্ট করে শোয়া থেকে টেনে টুনে বসালো। কিন্তু অব্র বারবার তার শরীর ঢলে পড়ছিল। আর এই সুযোগে ওহু নিজের ফোন বের করে তুলে নিল কয়েকটা আব্রর ছবি। যখন আব্রর গায়ে হেলে পড়ছিল, ছবি তুলে নিল, ফোনের সাইড টেবিলে রাখলো সে। অতি কষ্টে আব্রর টি শার্টটা পরালো। চোখে জয়ের আনন্দ, ঠোঁটে দুষ্টু ভিলেনি হাসি। পরক্ষণে হাসি বাঁকিয়ে আওড়ালো, আমাকে বলেন আমি নাকি আপনার দিকে তাকিয়ে থাকি? আপনি তো আমার ওপরে বারবার পড়ে যাচ্ছেন। ঢলে ঢলে লজ্জা করে না? বলে ওহু ভিংসি কাটলো। পুনরায় তার ছেলের হাসি দিয়ে আওড়ালো, উফস, আপনি তো নিশ্চিত কিছু শুনতে পাননি আমার কথা? আপনি তো ঘুমাচ্ছেন। ওহু মনে মনে বিড়বিড় করতে করতে শুধু আলাপন একটা মানুষ এত ঘুম কিভাবে করে। দইবার পেছন হতেই আওয়াজ আসলো। কোনো রমণী শীতল কণ্ঠস্বর আওড়াচ্ছে, উনি কি এখনো ঘুমাচ্ছে? ওঠেননি? তৎক্ষণাৎ পেছন ফিরল সে। পরখ করল ডাক্তার সাহেরা। তার আগমনে ওহু স্বাভাবিক হলো। জোরপূর্বক হেসে প্রত্যুত্তর করলো, না এখনো ওঠেননি, অনেক ডাকলাম। আচ্ছা প্রবলেম নেই, এই অবস্থায় ড্রেসিং করে দিচ্ছি, তুমি হাতটা ধরো তার। ওহু ডক্টর সাহেরার বসার জন্য একটা টুল এগিয়ে দিল। বলি ছুড়ল, আপনি এখানে বসুন। ডাক্তার নির্দেশনা মতো ওহু আব্রর হাতটা ধরে রাখলো শক্ত করে। ব্যান্ডেজ খোলার পর ক্ষতবিক্ষত হাত দেখে আটকে উঠল সে। হাতের তালুর ওপর চিপ দিয়ে পুষ্ট চেপে ধরলো সে জখমটায়। ওহুর সর্বাঙ্গ যেন কেঁপে উঠেছে এই দৃশ্য দেখে। ড্রেসিং চলাকালীন ঘুমের মধ্যে কেঁপে উঠল আব্র। আর ওহু শক্ত করে হাতটা চেপে রেখল। ডাক্তার চলে গেল। আব্র আবারও ঘুমের দেশে তলিয়ে পড়ল পূর্বের ন্যায়। সকালবেলা খানমহলের ভোজনালয়ে বসে আহার করছে সকলে। হঠাৎ ওহু প্রশ্ন ছুড়ে দিল আলিনা খানকে, ওই ডক্টরকে বলেছিল কে গো কাকিয়া? আলিনা খান স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিলেন, আমার বান্ধবীর মেয়ে হয়, সদ্য ডাক্তার হয়েছে। ওহু হাঁক ছুড়ল মৃদুস্বরে, বিবাহিত নাকি? জবাব আসে না, বিয়ে হয়নি এখনো। ওহু শুনল বাক্য, আর কিছু আওড়ালো না। সাধারণ কথোপকথন আওড়ালে ওহুর চোখে কি যেন একটা ভাসছে। ছুটির দিন, যার দরুন ছাদে আসছে নিহা ও সিফার সাথে গল্প মেতেছে ওহুও।
তারা মনে করিয়ে দিল আব্রু ভাইকে দেওয়া বাইক রেসের ট্রিটের কথা। সবাই মিলে হাসি হাসি করলেও চুপচাপ। কাল রাতের ঘটনা সে শেয়ার করেনি আজ। দুপুর 12:30 খানমহলে। ধীরে ধীরে তন্ডা ছুটল অব্রর। মাথা ভারী এবং ক্লান্ত। চোখ মেলে নিজেকে পরখ করতে আটকে উঠল। নিজের অচেনা লাগছে তার। গায়ে টি শার্ট, হাতে নতুন ব্যান্ডেজ। কিছুই মনে নেই তার। দ্রুত ফ্রেশ হয়ে পা বাড়ালো। খানমহলের নিচে তলায় পৌঁছায় আলিনা খানকে খুঁজে বের করে। আব্রুকে দেখে আলিনা খান এগিয়ে আসেন, সন্নিকটে আওড়ালেন। কিরে, ঘুম থেকে উঠেছিস? ডাইনিংয়ে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। পরক্ষণে আলিনা খান আবার খাবার নিয়ে ছুটে আসলেন। আহারের প্রথমধ্যে আব্রু প্রশ্ন ছুড়ে দিল, আম্মা, আমার রুমে কেউ কি গিয়েছিল আজ? আজ হাতে নতুন ব্যান্ডেজ, কিছু বুঝতে পারছি না। আলিনা খান স্বাভাবিক ভঙ্গিতে মৃদুভাবে আওড়ালো, তোর রুমে তো অহু গিয়েছিল তোকে ডাকতে। ডক্টর সাহেরা এসেছিল তোর হাতে ড্রেসিং করার জন্য। তুই নাকি ঘুমাচ্ছিলি, তাই ওই অবস্থাতেই ড্রেসিং করে দিয়েছে। আব্রুর সংক্ষিপ্ত জবাব, ও আচ্ছা, বুঝেছি। পরক্ষণে আলিনা খানের কণ্ঠস্বর নেতি আসলো। তুই কিছুটা কাচুমাচু হয়ে। আব্রু, তোর সাথে কিছু কথা ছিল। আব্রু তার মায়ের দিকে চাইলো, সঙ্গে মিষ্টি হাসলো, বুলি ছুড়ল। কি হয়েছে? কিছু বলবে আম্মা? বলো, তুমি কি বলবে সেটার জন্য অনুমতি চাচ্ছ কেন? নিঃসংকোচে বলল সে। আব্রু, তোর পড়াশোনা তো শেষ, তোর বাবার বিজনেসটা তো তোকে সামলাতে হবে। উনি এবার বিশ্রাম চান, সাথে তোর কাকারাও। তোর বাবারা সামনে নির্বাচনে দাঁড়াবে। আমি বলছি কি। আব্রু দীর্ঘ শ্বাস ফেলল, মুখে গম্ভীর্যের হাসি ফুটিয়ে জবাব দিল, রাতে জানাবো আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না। মায়ের মুখে প্রশস্তির ছায়া। তিনি শান্ত হলেন। তার ছেলে তাকে নিরাশ করেনি। গোসল সেরে জুম্মার নামাজ আদায় করে আব্রমহলে ফিরে অব্রমহলে পৌঁছে খুঁজতে লাগলো ওহুকে। বহু খোঁজাখুঁজির পর তাকে পেল ছাদে।